Dear students, welcome to my online class. Today we will learn tense. তোমরা জানো টেন্স হচ্ছে ইংরেজি ভাষার সোল বা প্রাণ। টেন্স ছাড়া কোনো সেন্টেন্স মেক করা যাবে না এবং টেন্স ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা তো দূরের কথা, কোনো কিছুর অর্থ সম্পূর্ণভাবে বোঝা মুশকিল। তো আজকে আমরা টেন্স শিখব খুব সহজভাবে। কিভাবে বাংলা থেকে আমরা টেন্সগুলো শিখতে পারি, সেই বাংলার সাথে মিলিয়ে টেন্স শিখতে পারি, সেই ব্যাপারে আমি আলোচনা করব। ইংরেজি টেন্সের সাথে বাংলার ক্রিয়ার যে বাংলা ভাষার বা বাংলা ব্যাকরণের একটা যথেষ্ট মিল রয়েছে, সে বিষয়টা আমরা আজকে জানব। তাহলে প্রথমে টেন্স নিয়ে একটু আলোচনা করি, টেন্সের সংজ্ঞা নিয়ে আলোচনা করি, টেন্স কত প্রকার ও কী কী। এবং টেন্স শব্দটি তোমরা জানো ল্যাটিন শব্দ টেম্পাস শব্দ থেকে এসেছে। টেম্পাস শব্দের অর্থ হচ্ছে টাইম, ঠিক আছে। তো টেন্স বলতে কি বুঝি আমরা? টেন্সের যদি সংজ্ঞা দিই বা ডেফিনিশনটা কি হবে, ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়। তো টেন্সের যে প্রকারভেদ সেটা যদি আমরা ছন্দ আকারে শিখি তাহলে আমরা বলতে পারি, এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সেজে ঘুরি ঘুরি, তিন মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাদের ঘরে চার চার মেয়ে, এক নজরে দেখো চেয়ে। তাহলে কয়টা প্রকার হলো? 12 প্রকার। টেন্স যদি তাকে আমি বুড়ি হিসাবে সম্বোধন করি তাহলে টেন্সের 3 মেয়ে। একটা হচ্ছে এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সেজে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার। তাহলে 3 মেয়ে কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকের ঘরে 4 4 মেয়ে করে ধরলে 3 4 12 প্রকার টেন্স। তো আমরা তার আগে একটু টেন্সের ডিটেলস জানার আগে আমরা একটু ক্রিয়া নিয়ে আলোচনা করি। ক্রিয়া বা ভার্ব, এই ক্রিয়া হচ্ছে তোমার কোনো কিছু কাজ করা, কোনো সময়ে কোনো কিছু কাজ করাকে আমরা ক্রিয়া বলি। তো ক্রিয়া মূল এবং বা ধাতু আর ক্রিয়া বিভক্তি নিয়ে কিন্তু ভার্ব বা ক্রিয়া তৈরি হয় বাংলায়। যেমন ক্রিয়ামূল বা ধাতুগুলো আমরা যখন লিখি তখন ধাতুর নিচে একটা হসন্ত একটা চিহ্ন ব্যবহার করি। যেমন কর যোগ আ, এখানে তোমরা দেখতে পাচ্ছ করের সাথে আ যুক্ত হয়েছে। আ এটা হচ্ছে একটা ক্রিয়া বিভক্তি। তাহলে কর আ, করা, কর যোগ আ, করা। তাহলে এই ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে এবং ধাতুর সাথে যে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে, হ্যাঁ, এই দুইটা মিলে কিন্তু একটা ক্রিয়া তৈরি হয়েছে, ভার্ব তৈরি হয়েছে। তো আজকে আমরা শিখব যে শুধু এই ক্রিয়া বিভক্তি দেখে, বাংলায় দেখে আমরা বুঝতে পারবো যা কোন টেন্স, ঠিক আছে। যেমন খার সাথে রস্বই যুক্ত হয়েছে, খাই, আবার খার সাথে লাম যুক্ত হয়েছে, খেলাম, খার সাথে ব যুক্ত হয়েছে, খাবো। তো এই ক্ষেত্রে একটা ছন্দ আমি বলি, সেটা হচ্ছে ল লে লাম, পাস্টের কাম, ব হবে ফিউচারে, এ রস্বই 29 দেব প্রেজেন্ট টেন্সটারে। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ল লে লাম। যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে ল লে লাম থাকে তাহলে তোমরা সেটাকে পাস্ট টেন্স বা অতীত কাল হিসাবে চিহ্নিত করবে বা বুঝে নিবে। আর যদি বাংলা ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে তোমরা সেই ক্রিয়াটাকে ফিউচার বা ভবিষ্যৎকাল হিসাবে বুঝবে। এবং যদি বাংলা ক্রিয়ার শেষে এ রস্বই 29 এগুলো থাকে তাহলে তোমরা সেগুলোকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হিসেবে বুঝবে। তাহলে খুব সহজেই বুঝতে পারলাম যে বাংলা ক্রিয়ার শেষে যদি ল লে লাম থাকে সেটা হচ্ছে অতীতকাল, মানে পাস্ট টেন্স। আর যদি ব থাকে তাহলে সেটা হচ্ছে তোমার ফিউচার বা ভবিষ্যৎকাল। আর এ রস্বই 29 থাকলে সেটা হচ্ছে বর্তমানকাল। এখন আমরা দেখব যে কিভাবে আমরা টেন্সের স্ট্রাকচারগুলো গঠন করব। তাহলে
আমি এখানে একটা সিকোয়েন্সে সাজিয়েছি টেন্সগুলো, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। সব ইনডেফিনিট টেন্সগুলোর কিন্তু একটা মিল রয়েছে বা সাদৃশ্যতা রয়েছে, এবং সবগুলো কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু একটা সাদৃশ্যতা বা মিল রয়েছে, যার কারণে আমি কন্টিনিউয়াস টেন্সগুলো সব একটা সারিতে সাজিয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার সব পারফেক্টগুলোর কিন্তু একটা সিকোয়েন্স বা মিল রয়েছে, যার কারণে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এই তিনটা এক সারিতে সাজিয়েছি। হ্যাঁ, এখন আমাদের দৈনন্দিন কাজে মূলত বা আমাদের বইয়ের মধ্যে এই প্রেজেন্ট ইনডেফিনিট, এখানে ইনডেফিনিট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট এই তিনটেই ব্যবহৃত হয়। এইটা খুব কম, রেয়ার। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা খুবই রেয়ার আমাদের পাঠ্যপুস্তকে এবং আমাদের স্পোকেন ইংলিশে খুব কম ব্যবহৃত হয়। তো আমরা 3, 6, 9 এই 9টি টেন্স যদি ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে যে কোনো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যে কোনো কথা খুব সুন্দরভাবে বলতে পারবো এবং টেক্সট পড়ে বুঝতে পারবো। তো এখন চলো আমরা স্ট্রাকচারগুলো একটু দেখে নেই। সাবজেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিটের সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্লাস অবজেক্ট হবে, এক্সট্রা অন্য কিছু থাকে। এখন সাবজেক্ট কি? আই ইট রাইস। ভার্ব হচ্ছে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট। তোমাদেরকে জ্ঞাতার্থে আর একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে ভার্বের 3টা ফর্ম রয়েছে, তোমরা জানো। সেই 3টা ফর্মকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। টেন্স জানার ক্ষেত্রে তোমাদের ভার্বের এই 3টা ফর্ম অবশ্যই জানতে হবে, তা না হলে তোমরা টেন্স শিখতে পারবে না। যেমন ইট, অ্যাট, ইটেন, এভাবে করে রাইট, রোট, রিটেন, এভাবে করে ভার্বের 3টা ফর্মকে আমরা বলি কনজুগেশন অফ ভার্ব। তো ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা ব্যবহার করব ইট, তারপরে দেখতে পাচ্ছ আমরা একটা অবজেক্ট নিয়েছি রাইস, আই ইট রাইস। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমাদের শর্ত মতে কী হবে? আমি ভাত খাই। হ্যাঁ, বাংলা বাক্যে ক্রিয়া থাকে সবার শেষে, আর ইংরেজি বাক্যে ক্রিয়া থাকে সাবজেক্টের পরে। আবার আমি জিনিসটা রিপিট করছি, বাংলা বাক্যে ক্রিয়া থাকে সবার শেষে এবং ইংলিশ বাক্যে সাবজেক্টের পরে কিন্তু তোমার ক্রিয়া বা ভার্বটা থাকবে। তো সেক্ষেত্রে আমরা বাক্য শেষে যাই, খাই। এই বাক্যটা দেখার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি খা ধাতুর সাথে রস্বই যুক্ত হয়েছে, ক্রিয়া বিভক্তি। এই রস্বই দেখেই আমরা বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এর আগে আমি তোমাদেরকে বলেছি যে এ রস্বই উনত্রিশতে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের লক্ষণ। তো আই ইট রাইস, আমি ভাত খাই, শেষ। তারপর পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে মূলত পার্থক্যটা কী? দেখো, এখানে সাবজেক্ট ঠিকই আছে, অবজেক্ট ঠিকই আছে, কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হয়েছে। ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট। তাহলে আই অ্যাট রাইস, তার অর্থটা কীভাবে চেঞ্জ হবে? দেখো, খা ধাতুটা ঠিকই আছে, ক্রিয়া বিভক্তিটা লাম, ঠিক আছে, আমি ভাত খেলাম। তোমাদের এর আগেই বলেছি যে পাস্টে সবসময় ল, লে, লাম, মানে অতীতকালের ক্রিয়ায় সবসময়ই এই যে ক্রিয়া বিভক্তিগুলো এবং প্রত্যয় সেগুলো কিন্তু থাকবে, ল, লে, লাম। তাহলে আমি ভাত খেলাম, ঠিক আছে, আই অ্যাট রাইস। তারপর ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা যাই, কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা ইত্যাদি অন্যান্য যদি থাকে। তাহলে আই বসালাম, তারপর শ্যাল বসালাম, ফিউচার ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইট বসালাম, তারপর অবজেক্ট বসালাম রাইস। তাহলে এখানে কোন ধরনের চেঞ্জ হবে বাংলা ক্রিয়ার ক্ষেত্রে? এখানে বাংলা ক্রিয়ার ক্ষেত্রে ব হবে, আমি ভাত খাবো, ঠিক আছে। তারপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে এমইজার দিতে হবে, এমভি মানে হচ্ছে মেইন ভার্ব বসাতে হবে, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, অবজেক্ট বসাতে হবে, এক্সটেনশন অন্যান্য যা কিছু থাকে বসাতে হবে, কিন্তু আমরা এখানে এক্সটেনশন বা অন্যান্য শব্দ বসাই নেই। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। তাহলে কোথায় এখানে চেঞ্জ কি হয়েছে? মেইন ভার্বের সাথে তোমার আইএনজি যুক্ত হয়েছে বা ইংলিশে, আর বাংলায় হচ্ছে তেসি যুক্ত হয়েছে। সবগুলো কন্টিনিউয়াসের বাংলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বাংলা ক্রিয়ার শেষে তেছি বা ত যুক্ত থাকবে। যেমন আমি ভাত খাইতেছি, এটা হচ্ছে তোমার সাধু ভাষায়, এটা চলিত ভাষায় যদি আমরা বলি তাহলে আমি ভাত খাচ্ছি এটা বলতে পারি। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স
হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তার সাথে আইএনজি, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। আই ওয়াজ ইটিং রাইস, তাহলে আমি ভাত খাইতেছিলাম। আবার লক্ষ্য করো তেছি, এখানে বাংলা ক্রিয়া শেষে রস্বই যুক্ত হয়েছে, ঠিক আছে, তেছি। আবার সবগুলো বলেছি, সবগুলো পাস্টের, হ্যাঁ, বাংলা ক্রিয়ার শেষে ললে লাম যুক্ত হবে। দেখো এখানে কি আসছে, খাইতেছিলাম, তে হচ্ছে কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য, আর ললে লাম এটা হচ্ছে পাস্টের বৈশিষ্ট্য, অতীতের। তাহলে কি হলো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খাইতেছিলাম, খাওয়াটাই কি হয়ে গেছে, খাইতেছিলাম হয়েছে, বা এটা চলিত ভাষা হচ্ছে খাচ্ছিলাম। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চলে আসি, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তোমরা অক্সিলারি ভার্বগুলো কথা জানো, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, ডু, ডিড, ডাজ, এগুলো মুখস্থ করতে হবে। তারপর সাবজেক্ট শ্যাল বি উইল বি, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আই শ্যাল বি ইটিং, তারপর অবজেক্ট হচ্ছে রাইস, আমি ভাত খাইতে থাকবো। বুঝতেই পারতেছ মেইন ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। আর এখানে ফিউচারের একটা বৈশিষ্ট্য, বাংলা ক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে ব থাকবে, যেহেতু এটা কন্টিনিউয়াস এই জন্য এক্সট্রা বৈশিষ্ট্য হচ্ছে তে থাকবে, আমি ভাত খাইতে থাকবো। এরপরে চলে আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ, তারপর ভিপিপি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদেরকে এর আগেই বলেছি ভার্বের তিনটে ফর্ম রয়েছে, একটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদেরকে লিখতে হবে। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তাহলে আই হ্যাভ ইটেন, অবজেক্ট হচ্ছে রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে বাংলা ক্রিয়ায় কি পার্থক্য দেখতে পেয়েছো, মূল যে খা ধাতু আছে সেটার সাথে আছি যুক্ত হয়েছে, ঠিক আছে, আমি ভাত খেয়েছি। হ্যাঁ, তো এখানে কি যুক্ত হয়েছে, অতিরিক্ত হ্যাভ যুক্ত হয়েছে, এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। দেখতে পাচ্ছ সব বাংলা ক্রিয়ার শেষে কিন্তু এই যে পাস্টের সব ক্রিয়ার শেষে কিন্তু ললে লাম আছে, ঠিক আছে। আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। ফিউচার পারফেক্ট টেন্স দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভিপিপি প্লাস অবজেক্ট। ভিপিপি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট প্লাস এক্সটেনশন ইত্যাদি অন্যান্য কিছু থাকলে। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। দেখো এটার সাথে এটা এই বাংলার ক্রিয়াটা এবং এই বাংলা ক্রিয়াটার মধ্যে পার্থক্য কি, এখানে হচ্ছে খাইতে থাকবো, বা এটাকে চলিত ভাষা আমরা খেতে থাকবো বলতে পারি, আর এখানে হচ্ছে খেয়ে থাকবো। দুটো শেষে থাকবো আছে, কিন্তু এখানে তে থাকবো আর এখানে এ থাকবো, অন্ত্যেষ্টিয়া আছে। এই পার্থক্য বাংলা ক্রিয়ার মধ্যে বা বাংলা অর্থের মধ্যে এই ডিফারেন্সগুলো তোমরা বুঝে তারপর পড়বে। তোমরা যদি বাংলা অর্থের ডিফারেন্স, ক্রিয়ার ডিফারেন্স বুঝে যদি তোমরা টেন্স পড়তে পারো, তাহলে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। এখন এখান থেকে কিছু সাধারণ কুইজ যাওয়ার আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সম্পর্কে একটু জানবো। আসলে এগুলো বেশি ব্যবহৃত হয় না, তারপরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষার ক্ষেত্রে আসে, বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে আসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো গঠন করা, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ বিন, হ্যাভ বিন, মেইন ভার্ব, তারপর হচ্ছে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মূলত এই পারফেক্ট কন্টিনিউয়াসগুলো একটা নির্দিষ্ট সময় ধরে কাজ হচ্ছে, এই অর্থে এগুলো ব্যবহৃত হয়। মূলত এটা পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটার সমন্বয়ে গঠিত, কম্বিনেশনে এই টেন্সটা গঠিত। যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট হ্যাড বিন, মেইন ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, মেইন ভার্ব, আইএনজি প্লাস অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, মূল কথা হচ্ছে তুমি যদি ইংলিশ গ্রামারটা ভালো করে বুঝতে চাও, ইংরেজিটা ভালো করে বুঝতে গেলে তোমাকে বাংলা গ্রামারগুলো ভালো করে শিখতে হবে। বাংলা গ্রামার ভালো করে না জানলে তুমি ইংলিশটা ভালো করে শিখতে পারবে না। এক্ষেত্রে তোমরা বাংলা গ্রামারটা ভালো করে পড়বে। এখানে তাহলে তুমি বুঝতেই পারছো যে ক্রিয়ামূল ধাতুর সাথে এক্সট্রা যে ওয়ার্ডগুলো যুক্ত হয় সেগুলো দেখেই তুমি খুব সহজে
টেন্স নির্ণয় করতে পারবা। এক্ষেত্রে আমি কিছু কুইজ বা তোমাদেরকে প্রশ্ন করছি, যেমন সবগুলো কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সবগুলো কন্টিনিউয়াসের একটা কমন বৈশিষ্ট্য কি? কমন বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো কন্টিনিউয়াসের মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে যে সবগুলো কন্টিনিউয়াস এর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর বাংলার এটার মিল কি? বাংলা ক্রিয়া শেষে তে থাকবে। তে কথাটা, যেমন আমি যাইতেছি, আমি খাইতেছি, আমি উঠতেছি, আমি ধরতেছি, আমি যাইতেছিলাম, আমি আসতেছিলাম, এই ধরনের তে কথাটা থাকবে। আর সবগুলো পারফেক্টের কমন বৈশিষ্ট্য কি? সবগুলো পারফেক্টের কমন বৈশিষ্ট্য হচ্ছে মেইন ভার্বের সাথে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের 3টা ফর্ম রয়েছে যেগুলোকে আমরা কনজুগেশন অফ ভার্ব বলি, সেখানে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা রয়েছে সেটা হবে সবগুলো পারফেক্টের। সবগুলো পারফেক্টই কিন্তু সেটা হবে। এবং এর বাংলা ক্রিয়াটার কীরকম অর্থের চেঞ্জ হবে? এই পারফেক্টের বাংলা ক্রিয়াটা হবে তোমার আছি দিয়ে, আছি থাকবে শেষে, মানে ধাতুর শেষে আছি ক্রিয়া বিভক্তি থাকবে। যেমন আমি ভাত খেয়েছি, আমি টিভি দেখেছি, আমি গোসল করেছি, আমি ধরেছি, এই আছির সাথে যখন ললে লাম থাকবে তখন কিন্তু সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন আমি খেয়েছিলাম, আমি ধরেছিলাম, আমি চলেছিলাম, আমি পড়েছিলাম, আমি লিখেছিলাম, তাহলে আছিলাম এরকম হবে। আর যদি ফিউচার পারফেক্টের কথা বলি আমরা, তাও কিন্তু অন্ত্যেষ্টিয়া থাকবে এবং সেখানে কিন্তু ফিউচারের যে বৈশিষ্ট্য ব থাকবে। যেমন আমি খেয়ে থাকবো, আমি ধরে থাকবো, আমি করে থাকবো, হ্যাঁ, আমি লিখে থাকবো, আমি এসে থাকবো, আমি গিয়ে থাকবো, এই ধরনের চেঞ্জ হবে বাংলা ক্রিয়ায়। তাহলে বুঝতেই পারতেছো যে কিভাবে চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা কবিতা বলি। কবিতাটা হচ্ছে এরকম: সে গান গায় চলে যায়, ফিরে নাহি আসে, আমি চেয়ে থাকি আশা করি সে যেন আমায় ভালোবাসে। সবগুলো ক্রিয়া শেষে দেখবো অন্ত্যেষ্টি এবং রস্য হয়ে যায়। গান গায় অন্ত্যেষ্টিও, তারপর হচ্ছে চলে যায়, ফিরে একার, ফিরে নাহি রস্যিকার, নাহি আসে, তাহলে আসের কি হবে? একার। এভাবে করে তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাংলা ক্রিয়া শেষে এ, রস্যই, অন্ত্যেষ্টি এই বিভক্তিগুলো থাকবে। ঠিক আছে, ক্রিয়া বিভক্তিগুলো থাকবে। আর ফিউচারে তোমার ব থাকবে। যেমন আমি করব, কর ধাতুর সাথে আমরা কি যুক্ত করব? আমি এটা মুছে ফেলি, তারপর তোমাদেরকে এখানে দেখাচ্ছি। ধরো আমি একটা লিখলাম, ধাতু লিখলাম কর, কর ধাতু, এটার সাথে আমি যুক্ত করব বিভক্তি, ক্রিয়া বিভক্তি আ, তাহলে কি হলো? করা। ঠিক আছে, করা একটা ক্রিয়া, তখন আমি করি, তাহলে কর ধাতুর সাথে কি যুক্ত হয়েছে? দেখো, কর যোগ, এখানে যুক্ত হয়েছে আর, আর এখানে যুক্ত হচ্ছে কর যোগ রস্যই। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম? ক্রিয়া বিভক্তি যদি রস্যই হয়, অন্ত্যেষ্টিও হয়, এ হয়, এগুলো হলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর আসো, কর ধাতুর সাথে যখন আমরা ললে লাম যুক্ত করব, যেমন কর যোগ ক্রিয়া বিভক্তি হচ্ছে লাম, কর যোগ লাম, তাহলে কি হলো? করলাম, আমি করলাম। তাহলে কোন টেন্স? পাস্ট টেন্স, কারণ আমাদের ললে লাম এগুলো হচ্ছে পাস্ট টেন্সের বৈশিষ্ট্য, অতীতকালের বৈশিষ্ট্য, বাংলা ক্রিয়া শেষে থাকবে। এরপরে আসো, কর ধাতুর সাথে আমরা যুক্ত করব ব, তাহলে কি যুক্ত হলো? করব, কর যোগ ব, করব, আমি করব, হ্যাঁ, সে করবে। তো ব যদি থাকে ধাতুর সাথে, মানে ক্রিয়ার শেষে যদি ব থাকে, তাহলে সেটা কোন টেন্স? ফিউচার টেন্স। এই তো বুঝতে পেরেছ। তাহলে এ, রস্যই, অন্ত্যেষ্টি এগুলো হচ্ছে তোমার প্রেজেন্টের বর্তমানকালের বৈশিষ্ট্য, ললে লাম হচ্ছে পাস্টের বৈশিষ্ট্য, ব হচ্ছে ফিউচারের বৈশিষ্ট্য। এটা বাংলা থেকে শিখবো, আমরা বাংলা থেকে শিখবো কিভাবে করে টেন্সগুলো চেঞ্জ করতে হয়। এরপরে ধরো আমি একটা বাক্য দিচ্ছি, সেটা টেন্স অনুযায়ী কিভাবে আমরা করব সহজেই বুঝতে পারবো। সে
পরীক্ষায় এ প্লাস পেল, পেয়েছে রে, পেয়েছে। সে না দিয়ে আমিও দিতে পারি, এখানে যে কোনো পার্সন দেওয়া যাবে, ফার্স্ট পার্সন দিয়ে আমি পরীক্ষায় এ প্লাস পেয়েছি। তোমরা জানো এই সেন্টেন্সটাই ট্রান্সলেট করতে বলেছিল, আমি এ প্লাস পেয়েছি, একই স্টুডেন্টকে এ প্লাস পেয়েছে, তাকে আমরা মিডিয়ায় দেখেছি, সে কিন্তু পারে নাই, সে বলছে আই অ্যাম এ প্লাস। কিন্তু সেটা সে যদি টেন্স জানতো, সে যদি বাংলার সাথে মিলিয়ে টেন্সটা শিখতো, তাহলে কিন্তু সে অবশ্যই এইটা ট্রান্সলেট করতে পারতো ইংলিশে। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি হচ্ছে? আমি। তারপর আমি কি বলেছি? বাংলা ক্রিয়া থাকে সবার শেষে, বাংলা ক্রিয়া থাকে বাংলা সেন্টেন্সে বা বাংলা বাক্যে ক্রিয়া থাকে সবার শেষে, আর ইংলিশ বাক্যে থাকে সাবজেক্টের পরে। তাহলে আমাদের কাজ হবে কি, প্রথম সাবজেক্ট বসাবো, এরপর বাংলা বাক্যটা শেষে দেখব কি আছে, সেটা টেন্স অনুযায়ী আমরা ক্রিয়া বসাবো। তাহলে আমরা এই বাক্যটার শেষে কি পেয়েছি? পেয়েছি, আমি পরীক্ষায় প্লাস পেয়েছি। তা পেয়েছিটা ক্রিয়া, গেট মানে হচ্ছে পাওয়া। আমি কি গেট বসাতে পারবো না, আমাকে আগে টেন্স নির্ণয় করতে হবে। এই পেয়েছিটার মধ্যে কোন টেন্স রয়েছে দেখো, পাই, পা থেকে আসছে, মানে পা হচ্ছে ধাতু, এছি, ইয়েছি, পেয়েছি, ঠিক আছে। তাহলে এর সাথে আছে যুক্ত আছে, আছি বা এছে, এই ধরনের যুক্ত হয়েছে। তাহলে এগুলো হচ্ছে কোন আছে, এগুলো থাকবে কোন টেন্সে বলো তো? আছে থাকবে প্রেজেন্ট পারফেক্ট। আমরা বলেছি সবগুলো পারফেক্টের কমন বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আছে থাকবে, বাংলা ক্রিয়া শেষে আছে থাকবে। আর আছিলাম, আছির সাথে যদি ললে লাম থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর আছির সাথে যদি তোমার থাকবো বা থাকে তাহলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে আমি এ প্লাস পেয়েছি। গেটের এই গেটটাকে টেন্স অনুযায়ী আমরা বসাবো। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট হলে আমাকে কি বসাতে হবে? আই পেয়েছি। প্রেজেন্ট পারফেক্টের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাজ হ্যাভের একটি বসাতে হবে, যেহেতু ফার্স্ট পারসন এখানে আমাদেরকে হ্যাভ বসাতে হবে, আই হ্যাভ। গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, আই হ্যাভ গট। তারপর আমাদের অবজেক্ট বসাতে হবে এ প্লাস ইন দ্য এক্সামিনেশন। তাহলে কি হলো? এখানে এই অনুযায়ী অর্থ করা যাবে না, আই হ্যাভ গট এ প্লাস, আমি এ প্লাস পেয়েছি ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়। এই কথাটা কি বাংলায় সাজিয়ে লেখা হয়, আমি পরীক্ষায় এ প্লাস পেয়েছি, মানে ক্রিয়াটা সবার শেষে চলে যায়, বাংলা বাক্যে ক্রিয়াটা সবার শেষে চলে যায়। ওই ক্রিয়াটাকে ধরেই সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী ওইটা বসাতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারগুলো তোমাদের মনে রাখতে হবে, টেন্সের স্ট্রাকচারগুলো ভালো করে শিখতে হবে, মনে রাখতে হবে। তারপর তোমরা বাংলা থেকে এভাবে করে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে টেন্স অনুযায়ী। আর টেন্স না জানলে তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, আমি এ প্লাস পেয়েছি, এটা ট্রান্সলেট করো, এটাকে ইংলিশ করো, তোমরা বলবে আই এম এ প্লাস, কারণ তোমরা তো টেন্স শিখো নাই। পেয়েছি যে তোমার প্রেজেন্ট পারফেক্টের একটা বৈশিষ্ট্য আছে সেটা তোমাদেরকে জানতে হবে। আর একটা আছে, ধরো আমি আবার দিলাম যে আমি এ প্লাস, আমি এ প্লাস পাবো, ঠিক আছে, আমি এ প্লাস পাবো। তাহলে দেখো ওখানে তখন ছিল পেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। এখন কি হয়েছে? পার সাথে কি যুক্ত হয়েছে? ব। তাহলে ব কিসের বৈশিষ্ট্য? ফিউচারের। তাহলে আমি কি লিখবো? ফিউচার ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য লিখে কীভাবে? আই শ্যাল পাওয়া, ইংরেজি হচ্ছে গেট, আই শ্যাল গেট এ প্লাস। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী গঠন করব। এবার ধরো একটা বাক্য দিচ্ছে এরকম, সে মাছ ধরতেছে। এই বাক্যের সাবজেক্ট কোনটা? সে। ক্রিয়া কোনটা? বাক্যটার একদম বাংলা বাক্যটা শেষে চলে যাচ্ছি, ধরতেছে। অবজেক্ট কোনটা? মাছ। তাহলে আমি বলেছিলাম বাংলা বাক্যের শেষে থাকে ক্রিয়া, এখানে ক্রিয়া হচ্ছে ধরতেছে। এই ক্রিয়াটাকে আমরা একটু বিশ্লেষণ করি, এটার সাথে কি আছে?
এটার সাথে আছে ধর, ধর হচ্ছে ধাতু, আর এর সাথে তেছে হচ্ছে ক্রিয়া বিভক্তি প্রত্যয়। ধর যোগ তেছে, ধরতেছে। তাহলে আমরা বলেছি ধরের সাথে যদি আ যুক্ত হয়, রশ্মি যুক্ত হয়, সেটা ফিউচার না হয়ে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন ধরি, ধরে, আমি মাছ ধরি, সে মাছ ধরে, এগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট। আর যখন এই ধরের সাথে তেসি তেসে যুক্ত হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যখন এই ধরের সাথে ব যুক্ত হবে, মানে ক্রিয়া বিভক্তি ব যুক্ত হবে, তখন সেটা হচ্ছে ফিউচার। যেমন সে মাছ ধরবে, তাহলে ব যুক্ত হয়েছে ধরের সাথে, তাহলে ধরবে, সে মাছ ধরবে, সেটা হচ্ছে ফিউচার। হ্যাঁ, তাহলে এটাকে আমরা যদি একটু চেঞ্জ করি, সে মাছ ধরে প্রেজেন্ট ইনডেফিনিট, সে মাছ ধরলো, কি যুক্ত হলো? ধরের সাথে ল যুক্ত হলো, পাস্ট ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট কী হবে? সে মাছ ধরবে, ব যুক্ত হচ্ছে ধরের সাথে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে মাছ ধরতেছে, তারপর পাস্ট কন্টিনিউয়াস কী হবে? সে মাছ ধরতেছিল। ফিউচার কন্টিনিউয়াস কী হবে? সে মাছ ধরতে থাকবে। প্রেজেন্ট পারফেক্ট, সে মাছ তোমার ধরেছে, আছিয়েছি যুক্ত হবে, সে মাছ ধরেছিল, সে মাছ ধরে থাকবে। তাহলে 9টা টেন্স, একই জিনিস। ধর ধাতুটাকে আমরা টেন্স অনুযায়ী বিভিন্ন টেন্সের মাধ্যমে আমরা এই বাংলাটা করলাম। তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? আই এর পর আমাদের একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, অ্যাম। মেইন ভার্ব ধর, ধরতেছে, এই যে ধরতেছে, এটার মেইন শব্দ হচ্ছে ক্যাচ, ধরা, কিন্তু আমরা ক্যাচ লিখতে পারবো না, এখানে তেসি তেসি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, CATCH ING, ক্যাচিং, তারপর অবজেক্ট বসাই দেবো ফিশ। আই এম ক্যাচিং ফিশ, আমি মাছ ধরতেছি। আর এখানে আমাদের যেহেতু সে, তাহলে আমাদের হবে হি ইজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরতেছে। তাহলে বুঝতে পেরেছ। আমি আরও কিছু ক্রিয়া নিয়ে একটু আলোচনা করি। যেমন পর, একটা ধাতু, পর ধাতু, এটার সাথে আমরা আকার যুক্ত করলে পড়া, এটার সাথে রস্বই যুক্ত করলে, এগুলো কিন্তু ক্রিয়া বিভক্তি। এর সাথে যখন আমরা ক্রিয়া বিভক্তি রস্বই যুক্ত করব তাহলে পড়ি, এর সাথে যদি একার যুক্ত করব পড়ে, তাহলে আমি বই পড়ি। ক্রিয়া বিভক্তি পরের সাথে কি যুক্ত হলো? রস্বইকার যুক্ত হলো, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে রস্বইকার যুক্ত হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট কি হবে? আমি আগে বলেছিলাম পাস্টের সবগুলো বাংলা ক্রিয়া শেষে ললে লাম হবে। আমি বই পড়ি, আমি বই, এখানে পড়িটা হয়ে যাবে লাম, আমি পড়ি লাম, আমি বই পড়লাম বা পড়িলাম, আমি বই পড়লাম। ফিউচার কি হবে? আমি বই, এটার সাথে বযুক্ত হবে, ক্রিয়া বিভক্তি বযুক্ত হবে, আমি বই পড়ব। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? আমি বই পড়তেছি, তেসিস তেসি যুক্ত হবে। আর পাস্ট কন্টিনিউয়াস আমি বই পড়তেছিলাম। ফিউচার কন্টিনিউয়াস আমি বই পড়তে থাকব। প্রেজেন্ট পারফেক্ট আমি বই পড়েছি, আমি বই পড়েছি। পাস্ট পারফেক্ট আমি বই পড়েছিলাম। ফিউচার পারফেক্ট আমি বই পড়ে থাকব। তাহলে এরকম খা, পর, তারপর হচ্ছে ধর, মর, চর, এই ধরনের হচ্ছে, এগুলো হচ্ছে ক্রিয়া ধাতু বা ক্রিয়ার মূল। এগুলোর সাথে যে ধরনের আরেকটা উদাহরণের যা, যা এটা হচ্ছে একটা ধাতু, এই যা, যেমন তুই যা, হ্যাঁ আমরা বলি এইভাবে। এটা হচ্ছে তোমার বর্তমান অনুজ্ঞার তুচ্ছার্থকবোধক যে শব্দ তোমরা বাংলায় পড়েছো সেটা যা। এই ক্রিয়া বিভক্তি এটার সাথে আমরা যুক্ত করব রস্বই, যাই। তাহলে ক্রিয়া বিভক্তি রস্বই দেখিয়ে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমি যাই, আমি গেলাম, আমি যাব, মানে আমি ওই স্ট্রাকচার অনুযায়ী বলতেছি। পাস্ট কন্টিনিউয়াসে আমি যাইতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি যাইতেছি, পাস্ট কন্টিনিউয়াসে আমি যাইতেছিলাম, ফিউচার কন্টিনিউয়াসে হবে আমি যাইতে থাকব, প্রেজেন্ট পারফেক্টে হবে তোমার আমি গিয়েছি, পাস্ট পারফেক্ট হবে আমি গিয়েছিলাম, ফিউচার পারফেক্ট হবে আমি
গিয়ে থাকব। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো যে কি করতে হবে। তোমাদেরকে বাংলা থেকে টেন্সটা যদি তোমরা আয়ত্ত করতে পারো, বাংলা সেন্টেন্স দেখার সাথে সাথে তোমরা নির্ণয় করতে পারবে যে এটা কোন টেন্স। মানে তুমি একটা বাংলা বাক্য বলার সাথে সাথেই তুমি বুঝতে পারবে এটা কোন টেন্স। এটা ক্রিয়াটা দেখে, ধাতু এবং ক্রিয়া বিভক্তি দেখেই তুমি নির্ণয় করতে পারবে এটা কোন টেন্স, এবং সেই অনুযায়ী তুমি টেন্সের স্ট্রাকচারগুলো যদি তোমার জানা থাকে সেই অনুযায়ী কিন্তু তুমি এই বাক্যটা ট্রান্সলেট করে ফেলতে পারবে একদম শুদ্ধভাবে। তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে কনজুগেশন অফ ভার্বগুলো শিখতে হবে, টেন্সের স্ট্রাকচারগুলো শিখতে হবে, আর বাংলার ক্ষেত্রে তোমাদের এখানে ধাতু শিখতে হবে। হ্যাঁ, ক্রিয়ার মূল কী, ধাতু কী, ধাতুর সাথে যে ক্রিয়া বিভক্তিগুলো যুক্ত হচ্ছে, প্রত্যয়গুলো যুক্ত হচ্ছে, সেগুলো কিভাবে হচ্ছে এগুলো শিখবা। তোমরা কি করবে, বাংলা গ্রামারের এই টপিকগুলো পাশাপাশি নিয়ে ইংলিশের টেন্স এর যে টপিক যেগুলো আমি দিয়েছি, এখানে একটা তোমার ছক করে দিয়েছি স্ট্রাকচারগুলো, প্রেজেন্ট, ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, এই যে টেন্সের যে স্ট্রাকচারগুলো দিয়েছে এগুলো পাশাপাশি রেখে বাংলার সাথে ইংলিশটা মিলিয়ে বাসায় শিখলেই তুমি যে কোনো সেন্টেন্স বাংলা থেকে ইংলিশ করে ফেলতে পারবে টেন্স অনুযায়ী। তো আমি আশা করি তোমরা টেন্স বুঝতে পেরেছো, এবং আমার দেখানো এই পদ্ধতিতে তোমরা টেন্স শিখে তোমরা যে কোনো সেন্টেন্সকে বাংলাটাকে ইংলিশে রূপান্তরিত করতে পারবে সঠিকভাবে, সেই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।